name is Mahfuzur Rahman Roman. I am an advocate of Supreme Court of Bangladesh. On behalf of the Lawyers and Jurists Foundation, I would like to welcome you all to the fourth digital dialogue, and this is an exclusive one. Today, our topic is the functioning of the courts during the pandemic of COVID-19, issues and challenges. First of all, I would like to introduce the esteemed panel of discussants for today's dialogue. আমাদের প্রথম প্যানেল মেম্বার মিস্টার জাস্টিস এমডি তাফাজ্জুল ইসলাম, ফর্মার চিফ জাস্টিস অফ বাংলাদেশ। এরপরে আছেন আমাদের ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার, জাজ অফ দ্য অনারেবল হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। মিস্টার আজমালুল হোসেন স্যার, সিনিয়র, এবং মিস্টার A.M অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। বিগত 2019 সালের 31শে ডিসেম্বর শহরে সর্বপ্রথম করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ দেখা দেয়। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে কোভিড-19 নামে অভিহিত করেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে এক বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। বাংলাদেশে কোভিড-19 রোগে আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় 8ই মার্চ 2020 এবং প্রথম মৃত্যুবরণের ঘটনা ঘটে 18ই মার্চ 2020 সালে। পরবর্তীতে বাংলাদেশ সরকার 26শে মার্চ থেকে 4ই এপ্রিল পর্যন্ত 10 দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন, যা পরবর্তীতে দফায় দফায় বৃদ্ধি করে 30শে মে পর্যন্ত বর্ধিত করা হয়। পরবর্তীতে 30শে মে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তারপর তো ওখানে বিচার ব্যবস্থা ব্যারিস্টার মাসুম, আমরা তো এখন শুনতে পাচ্ছি না ওনাকে। ইন্ট্রোডাকশন রোমান সাহেব কোথায় গেলেন? শোনা যাচ্ছে না মাসুম? হি মাস্ট বি, ওই যে একটু কানেকশনে বোধহয় ঝামেলা হচ্ছে একটু। আমি 4টা ছবি পাচ্ছি, মানে এর মধ্যে ওনার ছবি নাই। জি জি, রোমানের ওই কানেকশনে একটু ঝামেলা হচ্ছে। আমরা যদি শুরু করি, আমাদের মহামান্য চিফ জাস্টিসকে দিয়েই। স্যার, আপনি যদি যে এই যে কোভিড-19 এর কারণে যে পার্শিয়ালি যে কোর্ট চলছে, ভার্চুয়াল কোর্ট, এট দি সেম টাইম যেখানে অনেকেই বলছে যে হেলথ ইস্যু, এইটাকে সেফগার্ড রেখে ফুল কোর্ট চলা, বা যেখানে জুডিশিয়ারি অন্যান্য যে অর্গানগুলি আছে, এক্সিকিউটিভ এবং পার্লামেন্ট, সেটা চলছে, কিন্তু জুডিশিয়ারিকে কোনোভাবেই রান করা যাচ্ছে না। সেই জায়গাটা যদি আপনি আলোকপাত করতেন। এখন কথা হয়েছে কি, যেহেতু এই করোনা ভাইরাস সংক্রমণ রোধ কল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরকে আদালতকে চলতে হচ্ছে। কারণে আমাদের একটু প্রচারে বিঘ্ন ঘটেছে, নেটওয়ার্কের প্রবলেম ছিল। বলুন, তাহলে আপনি আবার শেষ করেন। দেশের স্যার,
দেশের এই অচল অবস্থার মধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থাও পুরোপুরি থমকে যায়। পরবর্তীতে বাংলাদেশ বিচার ব্যবস্থায় ভার্চুয়াল কোর্ট চালু করতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়। তারই আলোকে দেশের সব আদালতে ভার্চুয়াল শুনানির কার্যক্রম চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন এবং গত 11ই মে থেকে ভার্চুয়াল শুনানি শুরু হয়, যা এখন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। আমি আলোচনা আর না বাড়িয়ে আমি প্রথমেই মিস্টার জাস্টিস এমডি তোফাজ্জল ইসলাম স্যারের কাছে জানতে চাইব, স্যার এখানে আপনি জানেন বাংলাদেশে রাষ্ট্রের 3টি অঙ্গ রয়েছে, দ্য এক্সিকিউটিভ, দ্য লেজিসলেটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি। যেখানে বাংলাদেশের এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ কার্যক্রমগুলো পুরোপুরি চলতেছে, সেই ব্যবস্থায় এই কোভিড-19 সিচুয়েশনের আলোকে বর্তমান স্বাভাবিক কোর্ট ব্যবস্থা স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুরু করা কি আদৌ সম্ভব ছিল কিনা? এখানে দেখো, এখানে আমাদের কোর্ট তো একটা তো অ্যাপেলেট ডিভিশন, একটা হাইকোর্ট ডিভিশন, তারপরে হলো ওই অধস্তন আদালত। এখানে এই যে এই করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে এবং যাতে শারীরিক সংস্পর্শ থেকে একটু দূরে রাখার জন্য তো স্বাস্থ্য বিভাগ কিছু নির্দেশনা দিয়েছে, এবং সেটা করতে গিয়ে ধরেন ওই যে 6 ফিট দূরে বা একসঙ্গে না না মেশার জন্য যেসব দিয়েছে, এগুলি তো একটু মনে করলে মনে হচ্ছে এগুলি হয়তো ভালোর জন্য করেছে সরকার, কারণ যাতে এটা না হয়। কিন্তু সেটা করতে গিয়ে এখন ভার্চুয়ালি অ্যাপিলেট ডিভিশনে ধরুন এই যে এটা মেনটেন করতে অ্যাপিলেট ডিভিশনে জানি না কতখানি পসিবল, সেখান থেকে যে একটু গাদাগাদি একটু হয়ে যায় কিনা, সেদিক দিয়ে অ্যাপিলেট ডিভিশনে এটা যে করা হলো, আমার তো আমি ঠিক এটা বুঝতে পারছি না। যে বহুদিন আমি বাইরে, কোর্টের সাথে আমার যোগাযোগ নেই, তাছাড়া এই জন্য এটা করলে কতখানি এফেক্টিভ হতো। অ্যাডভোকেট সাহেবরা 6 ফিট দূরে দূরে বসবেন, তারপরে এই কোর্টকে অ্যাড্রেস করবেন, এসব কিছু কমপ্লিকেসি হয়তো হতো, কমপ্লিকেসি কিছু হতো। এক্সিকিউটিভরা কাজ করেন, তাদের কাজের ধরন আলাদা, আর লেজিসলেচার তো যারা বসছেন বাজেটের সময় দেখলাম 6 ফিট কত পরপর বসে অল্প কিছু মানুষ তারা এনে এটা আইন পাস করলেন, এই অর্থ বিলটা। এখান থেকে আদালতের এটা পসিবল কিনা এটা এখন একটু অসুবিধা হতো, কিন্তু এই অসুবিধা হওয়ার জন্য একবারে সব তুলে দিয়ে একবারে শুধু এখন যেটা করা হয়েছে, এটা তো শুধু আইডেন্টিটি অর্ডার ছাড়া আর কিছু দেওয়া যাচ্ছে না। শুধু আইডেন্টিটি অর্ডারের উপরে কদিন চলবে, করোনা ভাইরাস কদিন থাকে তার তো কোনো নিশ্চয়তা নাই। এই আইডেন্টিটি অর্ডারে কদিন চলবে, এই হলো বড় প্রশ্ন। এখান থেকে না জিনিসগুলি, সব জিনিস একটা ডেডলক হয়ে যায়, যেটা যদিও স্টপ গপ মেজার হিসেবে নেওয়া হয়েছে এটা, কিন্তু এটা
এটা কদিন চলে তার উপর তো বসে থাকা যায় না। এই জন্য আমার মনে হয় যে একবারে শুধু অ্যাডেন্ট্রিম অর্ডার এতে সীমাবদ্ধ না রেখে এটা একটু পরিধি একটু বাড়ানো উচিত, বাড়ানো যেতে পারে, যেখানে আপনার এই কাগজপত্রের মাধ্যমে এখানে জিনিসগুলি সলভ করা যায়। সেখানে এই আপনাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা স্যার, শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছি। আচ্ছা, তাহলে অ্যাডেন্ট্রিম কদিন চলবে সে হলো কথা। একটা জিনিস ভালো হয়েছে অবশ্য, যে জিনিস এখন আমরা এই যে আইন, এই যে নতুন যে একটা এই প্রযুক্তি আইন, এটা একদিক দিয়ে ভালো। এটা একদিক দিয়ে ভালো হয়েছে যে প্রচুর ব্যাকলগ এটা ইউজ করে কমানো যায়, কেস কমানো যায়। কিন্তু আপনার যেখানে যখন যদি শুনানির প্রয়োজন হয়, তখন তো অ্যাডভোকেট সাহেবদের সামনে না শুনে তাদের সঙ্গে যাদের জুনিয়ররা আছে তারাও যাতে শিখতে পারে, এই জিনিসটা তো পুরোপুরি এখন বন্ধ হয়ে গেল। এটা তো জুডিশিয়ারি পুরোপুরি ক্ষতি হবে। সেখান থেকে আমি তো মনে করি যে এটা যাই ছট করে করেছে স্টপ মেজারে, সেটা এখন পরিধি না বাড়িয়ে এরপর থেকে হিয়ারিং গুলি অন্তত যেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনস অফ ল এসব জায়গায় তো হিয়ারিং করতেই হবে। এখানে হিয়ারিং না করলে এটা এটা শেষ পর্যন্ত থেকে জুডিশিয়ারির ক্ষতি হবে। তারপরে আরেক দিক দিয়ে এটা একটা ভালো জিনিস করেছে যে ছোট ছোট ম্যাটার যেখানে হিয়ারিং দরকার নাই, সেখানে এখন যদি এটার সাহায্যে এটা করোনা ভাইরাস চলে যাওয়ার পরেও এটা কন্টিনিউ করা যেতে পারে, যাতে কোর্টের ব্যাকলগ গুলি এইভাবে অনেক কমানো যায়। ধরেন আমি যখন ছিলাম এই হাইকোর্টে, তখন ওই বেছে 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 এক গ্রুপ করে করে 300 400 স্পেশালি কাস্টমস এবং ইনকাম ট্যাক্স ওই ধরে করেছিলাম। তা কিছু ওভাবে নেমেছিল, আমি জানি না পরে কি হয়েছে। এখন এখানেও স্টপ গ্যাপ মেজার হিসাবে ঠিক আছে ওনারা করেছেন, কিন্তু এখন এভাবে যদি বেশি দিন চলে, আর যদি ফুল হিয়ারিং এর ইন প্রেজেন্স অফ দি লার্নেড অ্যাডভোকেটস অ্যান্ড দ্য জুনিয়র্স যদি তাদের সুযোগটা না থাকে, আস্তে আস্তে এটা কোর্টের আমাদের কোয়ালিটির সব দিক দিয়ে এটা ক্ষতি হতে পারে। এইটুক এখন যারা সিটিং জাজ আছে এখন তারা আরো ভালো বলতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা যারা প্র্যাকটিস করেন তারা এটা সম্বন্ধে আলোকপাত করলে হয়তো আমি আরো আমার কাছে জিনিসটা এই বোধগম্য হবে, ইজি হবে বুঝতে। থ্যাংক ইউ ভেরি মাচ। I think again we have the problem with the connection, because in Dhaka the network is not working properly. I am facing the same problem from Motijil as well, because the Wi-Fi connection. Can you hear me, Madam Justice Naima Haider? Yeah.
I think again he's back. Can all hear you. Can you hear me? Yes, I can hear you. Yes, we can. I can hear you also. Okay, good. Then now Madam, you can hear you me. can. Yes, I think carry on. if you just get on with the things like how do you think that it's going to replace the virtual court, the actual court? Is it possible? আমি একটা ফার্স্টেই বলে নিই, প্রথমে যদি একটুখানি শুরু করি চট করে যে ভার্চুয়াল কোর্টস কেন শুরু হলো। Yeah, we can. Can you hear me? Yeah, we. Good. You're loud and clear. Okay. Because the network is not very loud and clear. Yes. Okay. যেটা my Lord Chief Justice already বলে দিয়েছেন that how we started the virtual courts. So virtual courts in Bangladesh, how it started. As we all know, but just to recapitulate once again, when the pandemic had started, remember, Bangladesh did start its journey for conducting the judicial proceedings. It was on the 12th of May, 2020. এইভাবে শুরু করতে গিয়ে the Supreme Court, obviously, the Honorable Chief Justice of Bangladesh, along with his companion, not all the judges of the Appellate Division, the senior-most judges, they had issued some practical directions. Practical directions কি করতে হবে আমরা জানি সবসময় যে প্র্যাকটিস ডিরেকশন সবসময় টাইম টু টাইম করতে পারে, and from there তখন থেকে শুরু হলো আমাদের that video conferencing এর মাধ্যমে কি করে ভার্চুয়াল কোর্ট কিন্তু আমরা পরিচালনা করতে পারি। যখন সেটা শুরু করেছিল, আই স্টিল রিমেম্বার যে আমরা মনে করেছিলাম যে আমাদের এত সমস্যা, এমনিতেই তো আমাদের দেশে এত সমস্যায় জর্জরিত, আমরা কিভাবে how will it be possible of conducting a judicial proceeding? And if we go back a little, not too long ago, still our memory is afresh. A writ petition was filed, remember, with regard to the dolphins. So dolphin এটা মনে করে আমার তখন মনে হচ্ছিল wow, what an achievement. তো তখন এই যে ভার্চুয়াল হিয়ারিং গুলো শুরু হলো, তখন দেখা গেল, আমি তো রিটের কথা বলছি, বাট পরবর্তীতে দেখা গেল বেইল অ্যাপ্লিকেশনসও কিন্তু আমরা এই ভার্চুয়াল প্রসিডিং এর মাধ্যমে শুরু করতে গেলাম। A number of writ petitions was filed, not too many, but bail applications obviously was filed. Coming back, এর আগে আমরা just after the outbreak of the coronavirus, আমাদের দেশে ল্যান্ড করার আগে, অনেক আগে থেকে তো শুরু হয়েছিল, we can just go back to the courts of England and Wales, the UK. So we'll see that civil courts were conducting the proceedings through remote hearing, based on the protocol regarding remote hearings, and which was also issued on March 20, 2020. That again is March 20, 2020, obviously the 2020. The civil courts could hear those matters physically, korte parten tara, in case remote hearing was not possible. Tokhon, porobortite dekha gelo, on 24th of March, when the outbreak of pandemic was on the higher side, and when this coronavirus cases, number of deaths, obviously we all know, in the UK started rising so much. So Tokun Kuluki in March, again, after a later date, 4 days after that, which means on the 24th of March, the Supreme Court of the UK had decided that its first ever remote hearing, and it also decided at the same time to hear all cases, and also just not hear cases, but also delivering judgment through video conferencing until further notice. এই পরবর্তীতে আমি আরেকটু যাব, দিল্লি হাইকোর্টও কিন্তু পরবর্তীতে শুরু করলো 6th of May 2020, did pronounce its first ever judgment through video conferencing. আচ্ছা, ইন্ডিয়া আমাদের এখানে ভিডিও কনফারেন্সিং এর আগে আমি একটুখানি যাই ই জুডিশিয়ারি বলে আমরা একটা কথা বলি, যেটা মাই লর্ড মিস্টার তাফাজ্জুল ইসলাম সাহেব অলরেডি স্টার্ট বলেছেন যে ওনাদের সময় থাকতে ই জুডিশিয়ারি কিন্তু একটা প্ল্যান করেছিলেন, ওনারা বেছে তখন বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছিলেন। সো আমাদের দেশে ওইভাবে শুরু হওয়ার আগে এই ই জুডিশিয়ারি ইন্ডিয়া স্টার্ট করেছিল ওয়ে ব্যাক ইন 2005। কিভাবে শুরু করেছিল ন্যাশনাল পলিসি অ্যান্ড অ্যাকশন প্ল্যান ফর ইমপ্লিমেন্টিং অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি দ্বারা, এবং পরবর্তীতে ইন্ডিয়া জুডিশিয়ারি হ্যাড প্রিপেয়ার্ড দ্য ই কমিটি অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ওই অ্যাকশন প্ল্যান অনুযায়ী তারা 3টা ভাগ করে নিল, 3টা ফেজ করে নিল। আমি আর বিভিন্ন ফেজে যাচ্ছি না ইন্ডিয়ার ওই পর্যন্ত। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি,
আমরা এখন আমাদের নিজের দেশে চলে আসি। সো আমাদের নিজের দেশে যখন আমরা চলে আসি, ই রেডিনেস, আমরা ই ভাবে আমরা যদি বলি ই সবকিছু আজকাল বলি না আমরা, এভরিথিং ইজ ই, লাইক দ্য চিলড্রেন আর অলসো ডুইং দ্য অনলাইন ক্লাসেস। আমি একটুখানি হালকা করার জন্য বলছি, those kids, those who were not permitted to have a phone in their respective schools, you know, they were all টিচাররা বলতো যে মোবাইল ফোন নিয়ে কিন্তু কেউ স্কুলে ঢুকতে পারবে না। এখন বাচ্চারা কিন্তু আমাদের সাথে অনেক দুষ্টুমি করে, বলে যে যারা ওই স্কুলের মধ্যে ইয়ে করতে পারতো না, মোবাইল ফোন নিয়ে যেতে পারতো না, এখন দ্যাট স্কুল ইজ অলরেডি ইন দ্যাট মোবাইল ফোন ইন দ্যার পকেট, উইচ মিনস কতখানি আমরা কিন্তু ডেভেলপমেন্ট চেঞ্জে চলে এসেছি। অনেক সময় আমরা বলি যে আমাদের সামনে কোর্টে আসলে পরে আমার এতটা ইয়েটা নাই, বাট তারপরে আমি এই কথাটা বলবো অ্যাজ এ সিটিং জাজ, আমরা বলি না দ্যাট ইচ এন্ড এভরি কেস ডিপেন্ডস অন দি merits of each and every